আমরা যেটা আলোচনা করব, যেটা এখন অনেকের কাছে খুব হট টপিক, সেটা হচ্ছে যে রাজনৈতিক যোগাযোগ, মানি লন্ডারিং, যত কালো টাকা, কালোবাজারি বা এই সমস্ত ব্যাপারে যে রাজনৈতিক হ্যাঁ। যোগাযোগগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক বা পলিটিক্যাল ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে এই মানি মানি লন্ডারিং বা কালো টাকা বা বিভিন্ন অপরাধের মধ্যে, এবং সেটা আজকের দিনে একটা হুম হট হুম। টপিক। এটা শুধু আমাদের দেশে নয়, এটা সারা পৃথিবীতেই এখন এটা একটা গ্রোয়িং কনসার্ন। তো রাইট। সে কারণে আমি চিন্তা করলাম, মানি লন্ডারিং নিয়ে যখন আমরা ডিসকাস করছি তখন তার ওয়ান অফ দ্য মেইন স্টেক হোল্ডার যারা, সেই পলিটিক্যাল পিপল, তাদেরকে নিয়ে কিছুটা ডিসকাস করা যে তাদের কি কন্ট্রিবিউশন বা তাদের কি অ্যাক্সেস এই পুরো ব্যাপারটাতে, মানি লন্ডারিং, বা তাদের কি ভূমিকা থাকে, আহ, কেন সেটা একটা গ্রোয়িং কনসার্ন হয়ে উঠছে আমাদের সমস্ত পৃথিবীতেই বিভিন্ন জায়গায়, সেটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে। ওকে। আচ্ছা, এই যে রাজনীতিবিদ বা এই যে পলিটিশিয়ানসরা, এরা একটা গ্রোয়িং কনসার্ন, তার কারণ হচ্ছে তুমি যদি চিন্তা করে দেখো যে যে কোনো গণতান্ত্রিক দেশে সাধারণ মানুষ, আমরা আম, সাধারণত কনস্টিটিউশনে বা প্রায় প্রত্যেকটা দেশেই কনস্টিটিউশনে যেরকম ভাবে বলা থাকে যে আম, সাধারণ মানুষ হচ্ছে আলটিমেটলি ডিসাইডিং ফ্যাক্টর যে কোন পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসবে, কে কোন রাজনীতিবিদ ক্ষমতায় আসবে। তো আলটিমেট পাওয়ারটা সাধারণ মানুষের হাতে থাকে। এটা যে কোনো গণতান্ত্রিক দেশে, আমি ডিক্টেটরশিপের কথা বলছি না, যেখানে ধরো ডেমোক্রেসি আছে যে সমস্ত দেশে, সে সমস্ত দেশে সংবিধানের মূল কথাটা তাই থাকে যে সেখানে সাধারণ মানুষরা কিন্তু পলিটিক্যালি, মানে ক্ষমতার সব থেকে মানে পাওয়ারফুল সাধারণ মানুষ। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই সাধারণ মানুষের কাছে যে পাওয়ারটা থাকে, সেই পাওয়ারটা কিন্তু ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকে। প্রত্যেকটা মানুষের কাছে খালি একটাই ভোট থাকে, সে একটাই ভোট এক্সারসাইজ করতে পারে। রাইট? তো যখন আমরা প্রত্যেকে নিজেরা একটা একটা করে ভোট দিয়ে 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 একটা নেতাকে, একটা পলিটিশিয়ানকে আমরা, আমাদের দেশে যদি ধরা যায় রাজ্যসভায়, লোকসভায় বা বিধানসভায়, যেখানেই বলো, একটা যে হুম। ফোরামে আমরা পাঠাই, সেখানে কিন্তু ওই রাইট। পলিটিক্যাল পার্সনটা, ওই যে রাজনীতিবিদ, সে কিন্তু, তার কাছে কিন্তু পাওয়ারটা কনসেন্ট্রেট হয়ে যায়। কেন? ধরো আমরা 10 লাখ লোক মিলে ভোট দিলাম মিস্টার এক্স কে, করে তাকে পার্লামেন্টে আমরা সিলেক্ট করলাম। তাহলে ওই যে মিস্টার এক্স এর কাছে হুম কিন্তু এখন ওই 10 লাখ লোকের ভোট এসে গেছে। হ্যাঁ, সেই পাওয়ারে সে বলিয়ান হয়ে গেছে। তো যেখানেই পাওয়ার বা ক্ষমতা চলে আসে, সেখানেই কিন্তু মানুষ সাধারণত দুটো অ্যাপ্রোচ নিতে পারে। একটা অ্যাপ্রোচ হচ্ছে সেই পাওয়ারের সাথে সাথে সেই রেসপন্সিবিলিটিটাকে অ্যাজিউম করে যে হ্যাঁ, আমার কাছে ক্ষমতা আছে সুতরাং আমার দায়িত্বটাও বেড়েছে। আবার বেশিরভাগ ক্ষেত্রে হুম। যেহেতু আমরা মানুষ, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেই পলিটিক্যাল পার্সোনালিটি যে আছে, সে সেই ক্ষমতাটাকে পেয়ে সেই ক্ষমতার অন্ধ হয়ে, ক্ষমতায় সে একদম অন্ধ হয়ে যায়, এবং সে তার পলিটিক্যাল পাওয়ারটাকে বিভিন্নভাবে মিস ইউজ করতে থাকে ফর হিজ অর হার পার্সোনাল গেন, তার নিজের সুবিধা, নিজের লোকেদের সুবিধা, এই সমস্ত কারণে সে কিন্তু পলিটিক্যাল পাওয়ারটাকে মিস ইউজ করতে থাকে। সে যখন এই ক্ষমতার বলে বলিয়ান হয়ে যায়। হুম। তো যদি একটা পলিটিশিয়ানকে দেখা যায় যে সে একটা পলিটিশিয়ানের, সে এক নির্বাচিত হওয়ার পর বা পলিটিক্যাল পাওয়ারে আসার পরে তার কিরকম হয়, তার কাছে পাওয়ারটা কনসেন্ট্রেটেড হয়ে গেছে, এবং সে একটা পাওয়ারফুল পজিশনে হুম। থাকার জন্য তার কিন্তু একটা খুব ভালো কানেকশন তৈরি হয়ে যায়। সমস্ত ক্ষমতাবান লোকেদের সাথে তার একটা কানেকশন তৈরি হয়ে যায়। ঠিক আছে? আবার যেহেতু সে পাওয়ারে আছে, সেহেতু সে কিন্তু অনেক অনেক বিষয়, তার নিজস্ব কাজকর্মের ব্যাপারে, দেশের ব্যাপারে, হ্যাঁ, সিকিউরিটি ফিকিউরিটি এইসব কনসার্ন দিয়ে সে কিন্তু অনেক গোপনীয়তা বা হুম। হুম। সিক্রেসি করতে পারে। আমাদের প্রায়ই বলা হয় যে এইটা জনসাধারণকে জানানো যাবে না, ওটা জানানো যাবে না, হ্যাঁ, এটা ক্লাসিফাইড ইনফরমেশন, ওটা রাইট। ক্লাসিফাইড ইনফরমেশন, রাইট? তো সেখানে আমরা কিছু আর জানতে, হুম। আমরাই তাদেরকে নির্বাচিত করলাম, আমরাই তাকে ক্ষমতা দিলাম, সে ক্ষমতায় চলে গেল গিয়ে এবার তার অ্যাক্টিভিটিটা সে বলছে যে সেটা নাকি সিক্রেট, সেটা বলা যাবে না, জনগণের স্বার্থে নাকি, বৃহত্তর দেশের স্বার্থে
সার্বভৌমত্বের স্বার্থে, দেশের সিকিউরিটির স্বার্থে এইসব বলা যাবে। কনফিডেন্সিয়াল। হুম এবার বলা যাবে না মানে হচ্ছে তার অ্যাক্টিভিটিতে সে অনেকটাই সে সিক্রেটলি করতে পারছে। হুম হুম আরেকটা কি, সে ক্ষমতার পজিশনে থাকার জন্য সে কি করছে, অনেক কিছুকে, অনেক জিনিসকে যেটা তার কন্ট্রোলে রয়েছে সেখানে কিন্তু সে অনেক কিছু ম্যানিপুলেট করতে পারছে। যেহেতু সে সিক্রেসি মেনটেন করতে পারছে, সে যেহেতু একটা কানেকশন মেনটেন করতে পারছে, সে কিন্তু সে অনেক কিছুকে ম্যানিপুলেট করতে পারছে নিজের সুবিধার জন্য। সে কিন্তু অনেক কিছু জিনিস যেভাবে হুম, করা উচিত সেভাবে না করে অনৈতিক ভাবে অনেক কিছু ম্যানিপুলেট করতে পারে। আরেকটা কি, ঠিক। আরেকটা বিষয় হচ্ছে যে সে যে রাষ্ট্রের যে সম্পদ, দেশের যে টাকা পয়সা, হ্যাঁ, সেইটাকে হুম হুম কিন্তু হুম তার কিন্তু অ্যাক্সেস সে পেয়ে যায়। তার একটা সইতেই অনেক সম্পদ সে বেচে দিতে পারে। আজকে একটা জাতীয়, একটা ন্যাশনাল কোম্পানি বেচে দিল, গভর্নমেন্ট কোম্পানি, বা একটা জঙ্গল বেচে দিল, একটা ইয়ে, মানে তার কিন্তু সে কিন্তু দেশের যে সম্পদ, দেশের যে খনিজ সম্পদ থাকতে পারে, ন্যাচারাল আরো অনেক রিসোর্স থাকতে পারে, সেই সমস্ত জিনিস, আহ, বা অনেক সময় সে ইকোনমিক লাইক পলিসি এমন কিছু বানালো বা প্রমোট হুম করলো, হুম হুম, যেটার মধ্যে দিয়ে সে কিন্তু দেশের যে সম্পদ সেটাকে কিন্তু হস্তান্তর করার ক্ষমতা পেয়ে যাচ্ছে, বা সেটাকে নিয়ে ম্যানিপুলেট করার ক্ষমতা পেয়ে যাচ্ছে। আর ঠিক। সর্বোপরি সে যেটা পাচ্ছে, করতে পারে, সেটা হচ্ছে সে ইনফ্লুয়েন্স তৈরি করতে পারে, নিজের একটা প্রভাব বিস্তার করতে পারে নিজের অনুগামীদের হুম হুম মধ্যে, নিজের দলের মধ্যে, নিজের যোগাযোগের মধ্যে। তো এইরকম ভাবে, এটা আমি কয়েকটা বললাম, এরকম ভাবে তুমি যদি চিন্তা করে দেখো, একজন পলিটিশিয়ান সে যখন একটা পলিটিক্যাল পজিশনে পৌঁছে যাচ্ছে, সে কিন্তু ঠিক। অনেক এই ধরনের ক্ষমতা পেয়ে যাচ্ছে, এবং সেটাকে সে মানে অসৎ উদ্দেশ্যে, অনৈতিক ভাবে, নিজের সুবিধার্থে, নিজের লোকেদের সুবিধার্থে সে ব্যবহার করতে পারে। রাইট। এইবার আমরা একটা দুটো ডিসকাশন করতে পারবো। হুম, এখানে আমি জাস্ট ব্রড পয়েন্ট, বেসিক কিছু পয়েন্ট বলেছি যে কি রকম ভাবে পলিটিশিয়ানরা মানি লন্ডারিং এর সাথে মেনলি যুক্ত থাকে। এছাড়াও আরো অনেক ভাবে থাকে, ঠিক আছে? তো হুম হুম আমি যেটা বললাম যে যখন সে একটা ক্ষমতার কেন্দ্রে চলে যাচ্ছে, তখন কিন্তু সে সেই ক্ষমতাটাকে ব্যবহার করে সে বিভিন্নভাবে মানি লন্ডারিং এর সাথে ইনভলভ হয়ে যেতে পারে। তার একটা খুব কমন প্রসেস, একদম বেসিক প্রসেস হচ্ছে সে ব্রাইবারি বা ঘুষ নেওয়া, ঠিক আছে? তো এটা ঘুষ তারা কিরকম ভাবে নেয়, সব থেকে যেটা কমন ওয়ে আছে সেটা হচ্ছে একজন পলিটিক্যাল, একজন মিনিস্টার, হ্যাঁ, সে অনেক ধরনের, তার তাকে তার প্রথম দায়িত্বটাই থাকে যে আমি মিনিস্টার হয়েছি হয়ে আমি এলাকার উন্নতি করব, আমার নিজের যে জুরিসডিকশন সেখানে উন্নতি করব। উন্নতি করবো মানে হচ্ছে আমি বিভিন্ন রকম প্রজেক্ট সেখানে ইমপ্লিমেন্ট করব। প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবো মানে হচ্ছে বিভিন্ন হুম রকম লোকজন আসবে। আমি তো নিজে গিয়ে রাস্তা বানাবো, ব্রিজ বানাবো না, আমি তো নিজে গিয়ে কোনো হুম এরিয়ার হুম ডেভেলপমেন্ট করবো না, বিভিন্ন কন্ট্রাক্টর আসবে, বিভিন্ন কোম্পানি আসবে। সুতরাং আমাকে বিভিন্ন রকম চুক্তি করতে হবে, হ্যাঁ, আমি দেশের মধ্যে বিদেশের লোকেদের সাথে বিভিন্নভাবে বিভিন্ন লোকের সাথে চুক্তি করতে হবে। তো এই যে চুক্তিগুলো করা, এই চুক্তিগুলো করার সময় আমি আমার নিজস্ব কাটমানি বা ঘুষ আমি নেব, ঠিক আছে? এটা একটা খুব কমন একটা ওয়ে, ঠিক আছে? যে একটা এত টাকা সরকার তোমাকে এই প্রজেক্টে স্যাংশন করলো, তার এত% আমাকে দাও, আমি এইভাবে নেব, বিভিন্ন ভাবে নেওয়ার ওগুলোকে আবার একটা বিভিন্ন আরো ডিটেলস আলোচনা করা যেতে পারে কিভাবে ঘুষ নেওয়া হয়। প্রয়োজনে, যদি কখনো হুম প্রয়োজন হুম হবে, এই শুধু এই ঘুষ বা এই এমবেজলমেন্ট, এই এক্সপ্লয়টেশন, এগুলি প্রত্যেকটা নিয়ে একটা একটা করে সিরিজ করা যেতে পারে। তো যাই হোক, এই একটা ঘুষ হচ্ছে একটা ওয়ে। আরেক ধরনের ঘুষ হতে হুম পারে যেটা আমেরিকাতে খুব বহুল প্রচলিত, সেটা হচ্ছে লবিং করা, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমি আম, একটা বিজনেস হাউস, তারা তাদের স্বার্থে কোনো একটা আইন তৈরি করতে চাইছে যাতে তাদের বেনিফিট হয়, হয়তো কোনো হুম ট্যাক্স ছাড় দেওয়ার হোক, বা তাদেরকে কোনো স্পেশাল এসইজেড যেটাকে বলা হয়, মানে স্পেশাল ইকোনমিক জোন এরকম তৈরি হুম করা হোক, বা ইত্যাদি সব। তো সেক্ষেত্রে তারা কিন্তু ওই পলিটিক্যাল লোকেদেরকে টাকা পয়সা দিয়ে যে তোমরা এটাকে নিয়ে পার্লামেন্টে তোলো, ধনী ভোটে এটাকে জিতিয়ে দাও, ইত্যাদি সব, তাহলে এইভাবে একটা আইন তৈরি হুম হবে। এই সমস্ত পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য, এই যে সিদ্ধান্তকে প্রভাবিত করার জন্য কিন্তু বিভিন্ন রকম ভাবে অর্থ বা বিভিন্ন অন্যরকম বেনিফিট পলিটিশিয়ানরা নিয়ে থাকে, ঠিক আছে? সবাই নয় অবশ্যই, হুম হ্যাঁ, কিন্তু যারা আর কি এইভাবে তারা, কিছু মানুষ, কিছু পলিটিশিয়ান তারা কিন্তু আম, মানে
মানি লন্ডারিং এর প্রথম Okay. স্টেপটা যেটা সেইখানে কিন্তু, বা মানি লন্ডারিংটা এইসব জায়গা থেকে শুরু হয়, এইভাবে সে অপরাধের টাকাটা পায়। ঘুষ একটা হচ্ছে আত্মসাৎ বা এমবেজলমেন্ট, সেটা হচ্ছে গিয়ে পাবলিক ফান্ড চুরি করে নিচ্ছে, লিটারালি। পাবলিক ফান্ড লিটারালি কেরম চুরি করে নিচ্ছে, যেমন ধরো কোনো একটা সরকার, আমি তোমাকে পরে আমি উদাহরণগুলোতে আসছি আরো ডিটেলসে। কোনো একটা সরকারের কাছ থেকে, সরকার হয়তো বিদেশ থেকে, আইএমএফ থেকে বা অন্য কোথাও থেকে একটা কোনো ডোনেশন পেয়েছে, বা ধরো কোথাও বন্যা হয়েছে, তো বন্যার জন্য লোকজন অনেক ডোনেট ফোনেট করেছে, ঠিক আছে, অনেক আম, আম, লেপ, কম্বল, তাবু কেনা হয়েছে, সেগুলিকে সে চুরি করে হুম নিচ্ছে। পাবলিক ফান্ড এরকম চুরি, এরকম, এটা একটা উদাহরণ দিলাম, এরকম ভাবে আরো অনেক ভাবে পাবলিক ফান্ড জাস্ট লোপাট করে নেওয়া হয়। হ্যাঁ, এটা ছাড়া হচ্ছে কি কি এক্সপ্লয়টেশন, এক্সপ্লয়টেশন মানে শোষণ করা, সেরকম হচ্ছে, যেমন ধরো এক্সপ্লয়টেশন হচ্ছে বিভিন্নভাবে, মানে ধরো কি বলবো, যে আমার একটা অফিস আছে, একটা পাবলিক অফিস আমি হোল্ড করছি, আমি একটা আম, সরকারি দপ্তর, আমি হতে পারে, আমি শিক্ষা, আমি স্বাস্থ্য, আমি হতে পারে, হ্যাঁ মানে আম, যে কোনো ধরনের একটা পাবলিক অফিস হোল্ড করছি। এবার সেই পাবলিক অফিসটাকে হোল্ড করে সেখানে আমি একটা দুর্নীতি স্বর্গরাজ্য তৈরি করলাম, বিভিন্ন রকম অবৈধ নেক্সাস তৈরি করলাম সেই ডিপার্টমেন্টের মধ্যে। হ্যাঁ, যখন যে ডিপার্টমেন্টে যাচ্ছি, আমাকে হুম একবার শিক্ষাতে দেওয়া হয়েছিল, সেখানে দুর্নীতি করলাম, সেখান থেকে স্বাস্থ্য ডিপার্টমেন্টে দেওয়া হলো, সেখানে করলাম, সেখান থেকে ট্যুরিজমে দেওয়া হলো, ট্যুরিজমে দুর্নীতি করলাম, সেখান থেকে আমাকে সরিয়ে এনে হয়তো খনিজ সম্পদ ডিপার্টমেন্টে দেওয়া হলো, সেখানে মানে আমি যেখানে যেখানে যাচ্ছি, সেখানে গিয়ে একটা নেক্সাস তৈরি করছি, করে এবার সেখান থেকে আমি সেই পাবলিক অফিসটা ইউজ করে আমি কিন্তু বিভিন্ন রকম অবৈধ কাজকর্ম করে টাকা পয়সা কামাচ্ছি। আরেকটা ঠিক অনৈতিক ঠিক কাজ হয়, সেটা হচ্ছে যে ভোট কেনার রাজনীতি। ভোট কেনার রাজনীতি, এখানেও কিন্তু প্রচুর মানি লন্ডারিং হতে পারে। সেটা হচ্ছে গিয়ে, যেটা হচ্ছে ধরো হুম ধরো হুম এইটা সাধারণত যারা যারা একটু সামাজিক সোশ্যাল মুখটাকে মানে প্রচার করে, যে আমরা খুব সোশ্যালিস্ট, সামাজিক, আমরা, তো হুম তারা করে কি, তারা জনগণের স্বার্থে, হ্যাঁ, বিভিন্ন রকম সুবিধা দেয়, যে তোমাকে আমি ফ্রিতে বাসের টিকিট দিলাম, তুমি স্বাস্থ্য ব্যবস্থা ফ্রিতে করে দিলাম, তুমি, তোমাকে হুম শিক্ষাটা ফ্রি করে দিলাম, এই ধরনের ফ্রি করে দিচ্ছি, ঠিক আছে। এবার এই যে হুম ফ্রি হুম করা, অবভিয়াসলি আমি ফ্রিতে তোমায় বাড়ি করে দিচ্ছি, তো দেখা যাচ্ছে যে বাড়ির যোজনাতে, মানে যে বাড়ির পলিসি, সেখানে দেখা যাচ্ছে যে আমি 500টা লোককে বাড়ি করে দেওয়ার টাকা দিলাম, অথচ বিলিং করলাম কেন্দ্রের কাছে, বা মানে আমি বলছি যে যে কোনো সরকারের কাছে, সেখানে আমি বিলিং করলাম 5,000টা বাড়ি, 500টা লোককে দিয়ে আমি 5,000টা বাড়ি। এই যে একটা ব্যাপার, যে আমি, হ্যাঁ, এবং এইটা করে আমি কিন্তু নিজের ভোটটাকেও সিকিউর করছি। আমি এই যে একটু কিছু মানে এটা এক ধরনের মানে কাইন্ড অফ আমি ভোটারদের ব্রাইব করছি, ভোটারদের ঘুষ দিচ্ছি। হ্যাঁ, এই অঞ্চলে হ্যাঁ ভোটারদেরকে ঘুষ দিচ্ছি, এবং সেখানে এটা অনেক স্তর আছে, যে ভোট না দিলে কিন্তু এগুলো পাবি না, আমি যদি ক্ষমতা থেকে চলে যাই তাহলে কিন্তু আর এইগুলো হবে না, এরকম আর কি, যে হুম একটা নেক্সাস তৈরি হুম করা, এবং এই নেক্সাসের ঠিক মধ্যে দিয়ে পয়সাগুলোকে কামানো, ঠিক আছে। ঠিক এটা ছাড়া আর কি হতে পারে, যেটাকে বলা হয় ইনফ্লুয়েন্স প্যাডলিং, বা অনৈতিক প্রভাব বিস্তার, হ্যাঁ, অনৈতিক প্রভাবটাকে ব্যবহার করা। সেটা যে আমি তোমাকে যেটা বললাম, যে মানে পলিটিক্যাল লিডারদের তো বিভিন্ন রকম কানেকশন থাকে। এখন ধরো আমি একটা হুম হুম রাজনীতি করি, একটা রাজনৈতিক দলে আছি, কিন্তু যেহেতু আমি আহ, কোনো একটা পার্লামেন্টে আছি, সেখানে অন্যান্য যে পলিটিক্যাল পার্টির লিডাররা রয়েছে, তারা রয়েছে, তাদের সাথে যেহেতু আমি ওই ক্লোজ নেক্সাসে পৌঁছে গেছি, তো আমার সাথে বিভিন্ন, আমার নিজের পলিটিক্যাল পার্টি যেমন, তেমন অন্যান্য পলিটিক্যাল পার্টির নেতাদের সাথেও আমার খুব ভালো রিলেশন আছে। এবার ধরো আমার অঞ্চলে কোনো একটা ব্যবসায়ী, সে অন্য কোনো একটা প্রভিন্সে কোনো একটা ব্যবসা খুলতে চায়, সে ওখানকার পলিটিক্যাল লোকেদেরকে চেনে না। এবার আমি যেহেতু কেন্দ্রে আছি, আমি তাদেরকে চিনি, এবার আমার থ্রু দিয়ে, হ্যাঁ, সে অ্যাপ্রোচ করছে, এবং অনৈতিক ভাবে আমি তাকে অনৈতিক ভাবে পুশ করছি, যে উম, তাকে ওই পলিটিক্যাল পার্টির নেতাকে নিয়ে কোথাও একটা ব্যক্তিগত স্তরে বসে, আচ্ছা আপনাকে এই ঘুষ টুসের ব্যবস্থা করে দেবো, এই যে আপনি এটা পাবেন ওটা পাবেন, আমার ব্যবসায়ীটাকেই, এই যে মানে ব্যাপারটা বুঝতে পারছো, মানে আমি সিস্টেমের বুঝলি মধ্যে বিভিন্ন রকম প্রভাব বিস্তার করে বিভিন্ন লোককে, কাছের এবং যারা আমার ফেভারে তাদেরকে
বা যারা আমার সাথে যুক্ত তাদেরকে আমি বিভিন্ন রকম ফেভারেবল পজিশন পাইয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমি অনৈতিক মানে ঠিক ভাবে বিভিন্ন নিয়ে কানেকশনটাকে ইউজ করে। এটার থেকেও কিন্তু আমি ঠিক কাটমানি পাই, একজনকে দিচ্ছি আমি, মানে মাঝখানে একটা দালালের ভূমিকা বেসিক্যালি ব্যবহার করছি। রাইট। এটা ছাড়া একদম। আরেকটা বড় ব্যাপার আছে, সেটা হচ্ছে এক্সটর্শন। এক্সটর্শন হচ্ছে মানে বিভিন্ন লেভেলের চাঁদাবাজি বা তোলাবাজি। এটাও পলিটিক্যাল অনেক নেতারাই করে থাকে বা যুক্ত থাকে। সেটা হচ্ছে যে মানে আমাদের লোকাল অঞ্চলে ভাবলে হবে না, আমাদেরকে বৃহত্তর ভাবে ভাবতে হবে। যে আপনি হয়তো কোটি কোটি টাকার কোনো একটা ব্যবসা নিয়ে কোনো একটা বিদেশি সংস্থা আসছে, হ্যাঁ, আমরা জনসাধারণের সামনে বলছি আরে বাবা এখানে এত বড় ফ্যাক্টরি হবে, হ্যাঁ, যে কোনো ধরনের একটা ফ্যাক্টরির কথাই তুমি ভাবতে পারো। হুম। তো সেটা হবে হুম, বলে তাদেরকে ডেকে আনছি। এদিকে আমি বলছি ভাই এখানে আমার কাছে ব্যবসা করতে গেলে আমার পার্টি ফান্ডে এত টাকা দিতে হবে, বা আমাকে ব্যক্তিগতভাবে এত টাকা দিতে হবে, বা আমার আত্মীয় স্বজনকে এত টাকা দিতে হবে। এটা হচ্ছে কাইন্ড অফ এ মানে তোলাবাজি করা বা চাঁদাবাজি করা। বা ex- কোনো একটা এক্সিস্টিং বিজনেস হাউসকে গিয়ে বলছি ভাই তোমাকে যদি এখানে বিজনেস করতে হয় তাহলে তোমাকে প্রতি মাসে প্রতি বছর আমাদের পার্টি ফান্ডে এতগুলো টাকা দিতে হবে। হ্যাঁ। তো এই এই জিনিসগুলো আম, আমাদের ইলেকশনের সময় আমাদের এত টাকা দিতে হবে। তো এগুলো বেসিক্যালি বিভিন্ন ভাবে বিভিন্ন স্তরে এই চাঁদাবাজি বা তোলাবাজির সাথেও পলিটিশিয়ানরা বিভিন্নভাবে যুক্ত থাকে। হুম। এটা ছাড়া আরো অনেক ধরনের জিনিস আছে যেগুলো ধরো যা বলা যেতে পারে, যেটা নিপোটিজম, ফেভারিটিজম, হ্যাঁ, আমার নিজের লোককে, নিজের পরিচিতকে ক্ষমতার বিভিন্ন অলিন্দে বসিয়ে দেওয়া। হুম, হ্যাঁ, হুম, আমি নিজে হয়তো ঠিক। একটা আহ, কেন্দ্রে একটা মানে একটা দেশের একটা খুব ভালো ক্ষমতায় আছি, এবার আমার দেশি অনেক ধরনের বোর্ড আছে, খেলার বোর্ড আছে, হ্যাঁ, সেখানে আমি আমার ছেলেকে বসিয়ে দিলাম। হ্যাঁ, সে প্রেসিডেন্ট হুম, হয়ে গেল, হুম, তার কোনো যোগ্যতা নেই, সে কোনো খেলার সম্বন্ধে কিছু জানে না কিছু, সে হয়ে গেল যোগ্য, সে হয়ে গেল প্রেসিডেন্ট। হ্যাঁ, এরকম ভাবে মানে বিভিন্ন হুম, স্তরে আর কি। কাউকে আমি আহ, স্বাস্থ্য ব্যবস্থায়, হ্যাঁ, তার একটা কমিটি বানিয়ে তার মাথায় বসিয়ে দিলাম। এই যে নিজের লোকজনকে আমি বিভিন্ন জায়গায় বসিয়ে একটা ফেভারিটিজম করছি, আমারকে তুমি ভোট দিলে পরেই তাহলে পরে তুমি তোমার দেখা যাচ্ছে চাকরিতে পরপর উন্নতি হয়ে যাচ্ছে, হ্যাঁ, কোনো জায়গায় ট্রান্সফার হুম, হলেই হুম, আবার 2 মাস বাদে ফিরে চলে আসছে। এই জিনিসগুলো, হ্যাঁ, এবং অনেক সময় দেখা যায় নিজের ছেলে, আমার পার্টি বা আমার ক্ষমতা আছে তা আমার নিজের ছেলে, আমার ভাইপো, তাদেরকে আমি, বা আমার কোনো অন্যান্য আত্মীয় তাদেরকে আমি চট চট করে পদ্ম। বড় হুম, জায়গায় হুম, পৌঁছে দিলাম। এই সমস্ত বিষয়গুলোর ঠিক। মধ্যেও কিন্তু এতে হচ্ছে কি আমি নিজে দুর্নীতিতে যুক্ত থাকছি, এবং আমি আমার নিজের কাছের বিশ্বস্ত লোকগুলিকে ওই পজিশনে এনে এই দুর্নীতির র্যাকেটটাকে আরো বাড়াচ্ছি, এই বিশ্বাসের জায়গাটা। কেননা যে কোনো অপরাধে যারা অপরাধী, অপরাধীরা কিন্তু একটা ব্যাপারেই খুব ক্লোজলি যুক্ত থাকে, সেটা হচ্ছে ট্রাস্ট, বিশ্বাস। একজন একজনকে খুব বিশ্বাস করে, তাই জন্য তারা কিন্তু জয়েন্টলি অপরাধ করতে হুম, পারে। যারা অপরাধ করে না তাদের মধ্যে ঠিক। তারা খুব একত্রিত হতে পারে না, কারণ একজন একজনের সাথে সেই ট্রাস্ট বন্ডিং থাকে না। তো এইটা কিন্তু একটা বড় ব্যাপার। ঠিক, ঠিক। তো এইখানে এতক্ষণ আমি যেটা আলোচনা করবো এটা কয়েকটা বেসিক। হ্যাঁ, এটা ছাড়াও আরো অনেক আছে, আমি পরবর্তীকালে অন্য কোনো ভিডিওতে আবার আমি এটাকে ডিসকাস করব। ঠিক আছে, এগুলো মানে এগুলো সাধারণ মানে আমরা যারা কমন পিপল, আমাদের কিন্তু এগুলো সম্পর্কে খুব ভালোভাবে হুম, সচেতন হুম, থাকা ঠিক। দরকার। হ্যাঁ, এবং আমরা যদি মানে এই ব্যাপারগুলো রাইট। একদম। সবসময় চোখ কান খোলা রাখি, তাহলে আমরা প্রশ্ন করতে শিখবো, এবং যত প্রশ্ন করব হুম, হুম। ততই কিন্তু মানে এই জিনিসগুলো সামনে এগিয়ে আসবে আমাদের কাছে, নলেজটা বাড়বে, হ্যাঁ। নলেজটা বাড়বে, এবং তারা যারা এইসবের মধ্যে ইনভলভ তারা আমাদের জবাবদিহি করতে বাধ্য থাকবে, এবং যত জবাবদিহি তারা করবে ততই তারা কিন্তু এই ব্যাপারগুলো থেকে নিজেদেরকে মানে অত ফ্রি হ্যান্ড এটা করতে পারবে না। তারা অনেক ভেবে করবে এবং এটা একটা হুম। রেজিস্ট্যান্স তৈরি করবে, তাই না? আচ্ছা, রাইট, এবার রাইট। আমরা এই যে প্রত্যেকটা এলিমেন্ট আজকে আমি জাস্ট টাইমের জন্য এই কয়েকটা এলিমেন্ট তুলেছি, এবং এই কয়েকটা এলিমেন্টের আমি কয়েকটা তোমাকে এক্সাম্পল দেবো, রিয়েল লাইফ এক্সাম্পল, জাস্ট এইটা আলোচনাটা যাতে একটু অ্যাট্রাকটিভ হয়। হ্যাঁ, এবং আরেকটা পার্সপেক্টিভ তৈরি হবে যে এই এই ধরনের প্রবলেম গুলো শুধু আমার দেশে বা আমাদের রাজ্যে বা আমাদের জুরিসডিকশনে নয়, সারা পৃথিবীতেই এই জিনিসগুলো একটা বিরাট বড় কজ অফ কনসার্ন। এবং আমি পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে দেখাবো যে কিভাবে এই জিনিসগুলিকে প্রতিহত করার জন্য বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরাম এবং বিভিন্ন দেশ তারা কিভাবে এই এই জিনিসগুলি কমানোর জন্য কি কি স্টেপ নিয়েছে। ঠিক আছে, তা আমরা এক এক করে আসি। রাইট।
এই যে লোকটা, এই লোকটাকে দেখো, এই লোকটার নাম হচ্ছে সানি আবাচা। হুম। তো এই যে সানি আবাচা, এই এই ইনি একজন ডিক্টেটর ছিলেন, ঠিক আছে? তো ওকে। এনার, এটা নাইজেরিয়ান ডিক্টেটর, এবং ইনি বেসিক্যালি মিলিটারি ব্যাকগ্রাউন্ডের ভদ্রলোক। ইনি 1993 থেকে 1998 অব্দি এই সময়টায় ছিলেন, মানে কত, 5 বছর। 5 বছরে উনি ঘুষ নিয়েছেন টোটাল, এটা এক্সপেক্টেড, মানে এটা ধারণা করা হয় প্রায় 40,000 কোটি টাকার মতো, 5 বিলিয়ন USD। পৃথিবী বিখ্যাত লোক, আচ্ছা। ঠিক আছে? 40,000 কোটি টাকা উনি ঘুষ নিয়েছেন। কিভাবে ঘুষ নিয়েছেন? উনি করতেন কি, যে নাইজেরিয়াতে যত রকমের মানে প্রজেক্ট হয়েছে ওই সময়, ঠিক আছে, যত হুম রকমের হুম। গভর্নমেন্ট কন্ট্রাক্ট হয়েছে, স্পেশালি নাইজেরিয়া অয়েল সেক্টরে, নাইজেরিয়া তেলের খনিতে একটা মানে বড় রিসোর্স আছে ওদের। তো সেই অয়েল সেক্টরে আচ্ছা। যত উম, তেল উৎপাদন করার বা তেলের আম, তেল সংক্রান্ত যত রকমের কন্ট্রাক্ট, গভর্নমেন্ট কন্ট্রাক্ট উনি দিয়েছেন বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে, তাদের মধ্যে অনেকগুলো ইউরোপিয়ান এবং অনেকগুলো আমেরিকান কোম্পানি, তাদের কাছ থেকে প্রচুর 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 টাকা ঘুষ নিয়েছেন। এবার সেই ঘুষগুলোকে আচ্ছা। নিয়ে উনি তার নিজের নামে, তার পরিবারের নামে, তার যারা কাছের মানুষজন, তাদের নামে সেই ঘুষের টাকাগুলোকে সাইফনিং করেছেন। এবং আম, আগেকার দিনে যেটা হতো, এখনকার আস্তে আস্তে কমছে, সবাই যারাই পৃথিবীতে যেখান থেকে কালো টাকা ইনকাম করতো ঘুষ টুস ইত্যাদি করে, তারা কিন্তু সুইস ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতো, যেহেতু সুইস ব্যাংক তাদের আচ্ছা। ক্লায়েন্টদের ইনফরমেশন ডিসক্লোজ করে না, ঠিক আছে? তো উনিও একটা সুইস ব্যাংকে টাকা অ্যাকাউন্ট খুলে, নিজেদের ক্লোজ সার্কিটে সমস্ত বিভিন্ন রকম অ্যাকাউন্ট খুলে সেখানে ওরা, উনি টাকা এরকম পাম্পিং করেছেন নাইজেরিয়া থেকে। তো হুম হুম। এই এই এই- এই ভদ্রলোক আমি বিখ্যাত ভদ্রলোক। তো তুমি দেখতে পাবে এই যে এই জায়গাটায়, আফ্রিকার নাইজেরিয়াতে। তো এখন হুম বিষয়টা হচ্ছে যে এর ফলে কি হলো? এর ফলে আহ, নাইজেরিয়া একটা চূড়ান্ত অর্থনৈতিক অবস্থার মধ্যে আহ, পড়ে গেছিল। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আহ, সেই যে অপরাধটা উনি করেছিলেন, সেই অপরাধের পর হুম। সেটাকে নিয়ে অনেক মামলা মোকদ্দমা অমুক তুমুক হয়েছে, হ্যাঁ। কিন্তু আম, উনি মারা গেছেন, ওনার ছেলের এই ব্যাপারে ইনভলভ, এবং সেই মামলা কিন্তু এখনো চলছে না। কিছু টাকা উদ্ধার করেছে আচ্ছা। নাইজেরিয়ান গভর্নমেন্ট, কিন্তু এখনো প্রচুর মামলা বিভিন্ন ইন্টারন্যাশনাল কোর্টে চলছে, এবং সুইস ব্যাংক থেকে সমস্ত টাকা এখনো নাইজেরিয়ান গভর্নমেন্ট উদ্ধার করতে পারেনি। অনেক ক্ষেত্রেই কিন্তু সেখানে নাইজেরিয়ান গভর্নমেন্ট তার ছেলের সাথে এখন নিগোসিয়েশন করছে, সেটেলমেন্টে আসছে। হ্যাঁ, যে ভাই ঠিক আছে, 500 কোটি টাকা তোমার কাছে পাই, তুমি 200 কোটি টাকা দাও, তো আমার কাছে এই কেসটা তুলে নেবো, এই জাতীয়। হ্যাঁ, মানে এত বছর ধরে হুম চলছে, হুম। তুমি চিন্তা করো, সেটা 1998 থেকে এখন 2024, এখনো প্রচুর মামলা 24। পেন্ডিং রয়েছে। এবার আরেকজনের কথা বলছি। এই ভদ্রলোক হচ্ছে সুহার্তো, ঠিক আছে? তো এই ভদ্রলোক হচ্ছে ইন্দোনেশিয়ায়। হুম হুম। ওকে। তো আমি আগের যার কথা বললাম, হ্যাঁ, আম, সানি আবাচা, তো ইনি 40,000 কোটি টাকার মতো করেছিলেন 5 বছরে। তো এই ভদ্রলোক কিন্তু অনেক দিন বেশি হুম হুম। ইন্দোনেশিয়াতে রাজত্ব করার ক্ষমতা পেয়েছিলেন। সেজন্য এনার নয় ছয় করার পরিমাণটা অনেক বেশি। ইনি অনেক ক্ষেত্রে এমবেজলমেন্ট করেছেন, মানে টাকা পয়সা কিন্তু হাতিয়ে বা মানে নয় ছয় করে নিয়ে নিয়েছেন, ঠিক আছে? তো এর সম্পর্কে বলি। দেখলে এই যে ছবিটা তুমি দেখছো, এটা হচ্ছে সুহার্তোর পারিবারিক ছবি। দেখে মনে হচ্ছে খুব ইনোসেন্ট একটা পরিবার, হ্যাঁ, একটা সুন্দর পরিবার, দেখলেই হুম। মনে হবে একটা ডিসেন্ট ফ্যামিলি। কিন্তু এই যে যে পুরো পরিবারটা দেখছো, এটা কিন্তু প্রত্যেকটি মানুষ চূড়ান্ত ধরনের দুর্নীতির সাথে যুক্ত। তুমি এখানে দেখতেই পাচ্ছ, আমি মেনশন করেছি যে 1967 থেকে নিয়ে 1998 অব্দি ইনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। ইনি অ্যাকচুয়ালি সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্দোনেশিয়া, ঠিক আছে? এর মধ্যে উনি 3 লাখ হুম হুম। কোটি টাকা, 3 লাখ কোটি টাকা উনি মেরেছেন, ঠিক আছে? এবং এর যে ওকে। সমস্ত এই যে এই সন্তানেরা, এই যে 7 সন্তান, হ্যাঁ, এরা প্রত্যেকেই হুম হুম। এই বিশাল ইয়ের সাথে, এবং ওনার স্ত্রী, এরা প্রত্যেকেই এই এমবেজলমেন্টের সাথে যুক্ত। এবং
এগেন তাদের নামেও এখনো মামলা চলছে খুব কম টাকায়, 3 লাখ কোটি টাকার মধ্যে খুব কম টাকায় এখনো অব্দি ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট উদ্ধার করতে পেরেছে। ঠিক আছে। এগেন উনি কিভাবে কাজ করতেন, এগেন একইভাবে যে গভর্নমেন্ট কন্ট্রাক্ট বিভিন্ন রকম ভাবে, এবং এই সেই অয়েল, এবং ইন্দোনেশিয়া একটা হচ্ছে যে আহ, বনজ সম্পদ ওখানে অনেক বেশি, জঙ্গল ওখানে বিশাল। হ্যাঁ, ইন্দোনেশিয়া থেকে কিন্তু অনেক ধরনের আহ, ভালো উঁচু উঁচু মানে কোয়ালিটির কাঠ সারা পৃথিবীতে এক্সপোর্ট হয়। হ্যাঁ, জঙ্গলের থেকে। তো সেই সমস্ত জঙ্গল, সেই টিম্বার ইন্ডাস্ট্রি থেকে এবং অয়েল ইন্ডাস্ট্রি থেকে উনি বিভিন্ন রকম কন্ট্রাক্ট দিয়েছেন, এবং জঙ্গলের পর জঙ্গল বিক্রি করে, সস্তায় বিক্রি করে এবং ঘুষকে এরকম ভাবে একটা ইয়ে করেছেন। তো উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে উনি নিজের একটা ক্লোজ যে ফ্যামিলি মেম্বার তাদেরকে বিভিন্ন রকম মনোপলি বিজনেস, মানে দেশের মধ্যে যে সমস্ত বড় বড় ব্যবসাগুলি আছে সেসব ব্যবসাগুলোতে ব্যবসাগুলিকে মনোপলিতে রূপান্তরিত করে, মানে হয়তো তার ছেলেই ওই দেশে, ইন্দোনেশিয়াতে ওই ব্যবসা করার লাইসেন্স হোল্ডার, সে ছাড়া আর কেউ করতে পারবে না। এরকম ভাবে অনেকগুলো এরকম বিজনেস হাউসে তার নিজস্ব লোকেদেরকে বসিয়ে এবং সেই বিজনেস হাউসগুলিকে মনোপলি করে তো জনগণের কাছ থেকে টাকা আম, ইয়ে করেছেন, মানে উনি বিভিন্নভাবে এমবেজলমেন্ট করেছেন। ঠিক আছে। এগেন একই রকম ইয়ে সমস্ত টাকাগুলো সুইস ব্যাংকে এবং আরো অন্যান্য দেশের অফশোর অ্যাকাউন্টে উনি পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, যে টাকাগুলো থেকে এখনো কিন্তু খুব কম টাকা উদ্ধার হয়েছে। এবার আমি তোমাকে সুইস ব্যাংকে কিভাবে অপারেশন করা হয়, অফশোর অ্যাকাউন্ট গুলো কি করে অপারেশন করা হয়, কিভাবে শেল কোম্পানি তৈরি করে করা হয়, এগুলোকে আমি আরো পরে ধীরে ধীরে আলোচনা করব পরবর্তীকালে। আচ্ছা। তো এটা গেল। এরপরে আমি আরেকজনের কথা বলছি, এর চেয়ে ফার্ডিন্যান্ড মার্কোস, এও ফিলিপিন্সের। ঠিক আছে। এ আমি এখানে মাঝখানে যে আচ্ছা। ছেলেটা যে ছবিটা দেখছো সেটা হচ্ছে তার ছেলের সাথে ছবি, বং বং ছেলের নাম। সেই আচ্ছা। ছেলে এখন বর্তমানে আহ ওখানকার প্রেসিডেন্ট। ঠিক আছে। তো ইনিও 5 বিলিয়ন, মানে ওই 40,000 থেকে নিয়ে 80,000 টাকার মতো উনি আহ ইয়ে করেছেন। ঠিক আছে। হুম, এক্সপ্লয়টেশন করেছেন। ঠিক আছে। হুম, তো এখানে কিরকম হচ্ছে, এই ভদ্রলোকের ব্যাপারটা হচ্ছে ইনি যত ইন্টারন্যাশনাল এইড আসতো, হ্যাঁ, ফিলিপিন্সে, সেই সমস্ত ইন্টারন্যাশনাল হুম, হুম, এইড বিভিন্ন আইএমএফ টাইএমএফ থেকে সেই টাকাগুলোর থেকে টাকা মেরে দিতেন। ঠিক আছে। বিভিন্ন রকম আচ্ছা। আহ, এখানে ওখানে দেখা যাচ্ছে যে কোকোনাট ইন্ডাস্ট্রি এবং সুগার ইন্ডাস্ট্রি, ওখানে একটা খুব হুম, বড় হুম, ইন্ডাস্ট্রি, সেই সমস্ত ইন্ডাস্ট্রি দিয়ে মনোপলিস করে সেখান থেকে টাকা নিতেন। এখানে ওনার স্ত্রীকে দেখা যাচ্ছে, ইমেলটা, এরা মানে এরা প্রত্যেকেই আর কি এইসবের ক্ষেত্রে জড়িত। ইমেলটাকে নিয়ে একটা দারুণ গল্প আছে। ইমেলটার পৃথিবীতে খুব দামি দামি জুতো এবং এত রকমের জুতো তার কালেকশনে ছিল, সেটা পৃথিবীতে নাকি কারোরই এত টাইপের জুতো, এত দামি জুতো কালেকশন ছিল না। এরকম আরো গল্প আছে, তুমি যদি ইউটিউবে ঘাটো এইসব, এই ধরনের লোকদেরকে নিয়ে প্রচুর ইন্টারেস্টিং স্টোরি পাবে। ঠিক আছে। এই দেখো, এই এই যে বনবনের কথা বললাম, সে এখনো বর্তমানে এখন সে আছে। হুম, এখানে দেখা যাচ্ছে কমলা হ্যারিস, যে এখন মার্কিন প্রেসিডেন্টের পদের জন্য মানে ইয়ে করছে আর কি, কম্পিট করছে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে। তার সাথে দেখো এখন দেখা সাক্ষাৎ করছেন, যে একটা মিটিং 2023-এর এটা ছবিটা, মানে সেই সেই দুর্নীতি কিন্তু, এবং সেই দুর্নীতির লিগাসি কিন্তু এখনো চলছে, তারা কিন্তু বের করতে পারেনি এই দুর্নীতিবাজদের, সেই পরিবারটা এখনো চলছে। এবার আমি আরো কিছু কিছু এরকম তো অজস্র অজস্র আছে, আমি এটা এক এক করে করতে পারবো না, এখানে আমি ছোট ছোট করে দিয়েছি। এখানে দেখো আমি দিচ্ছি হুগো আম, আম, শ্যাভেজ ভেনিজুয়েলা থেকে, সিলভিও ইটালি, রবার্ট জিম্বাবুয়ে। তো এদের এদের মধ্যে কি, এটা আমি দিচ্ছি ক্লায়েন্টেলিজম, মানে এরা হচ্ছে যে কিভাবে ভোটের জন্য রাজনীতি করে, এক্স্যাক্টলি আমি তোমাকে যেটা বলছিলাম। যেমন হুগো যেটা করছিল, ও মিশিনিয়স বলে একটা আম, আহ, মানে প্রকল্প চালু করেছিল অনেকটা, এই প্রকল্পের আন্ডারে যে সরকারি হেলথ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ফ্রিতে দেওয়া, হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে আম, আহ, এরকম পাবলিকের বেনিফিটের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা উনি তৈরি করেছিলেন, কিন্তু কন্ডিশন একটাই, যে ওনাকে ভোট না দিলে এইসব ব্যবস্থাগুলো উঠে যাবে।
এইভাবে ভোট কেনা এবং এই ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে টাকা ইনকাম। এ সিলভিও উনি আবার আরেক ব্যাপার, উনি হচ্ছে মিডিয়া জায়ান্ট ইটালির। তো উনি আহ, যেহেতু মিডিয়া ওনার হাতে, তাই বিভিন্ন যত ব্যবসায়ী আছে সমস্ত ব্যবসায়ীর পেছনে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে টোরে ইত্যাদি করে সবাইকে ভয় ত্রস্তে রাখতেন যে তাদের পাবলিক ইমেজটাকে নষ্ট করে দেবেন যদি তারা তাকে সাপোর্ট না করে। এবং এর পরবর্তীকালে ঘুষ টুস নেওয়াটা এই মিডিয়াটাকে ইউজ করে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তৈরি করা এবং সেটাকে ব্যবহার করা। জিম্বাবুয়ের রবার্ট মুগাবে উনি আবার অন্য একটা পদ্ধতিতে নিতেন। উনি করতেন কি, যে স্টেটের যে জমি জমা ল্যান্ড আছে সেগুলোকে নিজের লয়ালিস্ট যারা যারা কাছের লোক তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতেন। তিনি স্টেটের থেকে বিভিন্ন রকম ফান্ড নিয়ে টাকা পয়সা নিয়ে সেগুলো মিলিটারি যারা উঁচু র্যাঙ্কে রয়েছে বা যারা এলিট পলিটিক্যাল এলিট রয়েছে সমাজের মধ্যে তাদের মধ্যে দিতেন। এইভাবে তারা নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নিতেন। আম, আমি হুম এখানে আরেকজনের কথা বলবো, এটা হচ্ছে নিকোলাস সারজোকি, ফ্রান্সের। ঠিক আছে? তো ইনি হ্যাঁ হুম হচ্ছে গিয়ে ওই ইনফ্লুয়েন্স যেটা বললাম, নেটওয়ার্কিং। দেখা যাচ্ছে যে উনি বিভিন্ন রকম ক্লাসিফাইড ইনফরমেশন জাজেদের কাছ থেকে বের করে নিতেন, মানে জুডিশিয়ারিতে তার একটা কানেকশন এত ভালো ছিল এবং সেইটাকে উনি পলিটিক্যাল বেনিফিটের জন্য বিভিন্নভাবে ইউজ করেছেন। এই নিয়ে তার এগেনস্টে অ্যালিগেশন রয়েছে। জ্যাকব জুমা, সাউথ আফ্রিকার। ও, এই জ্যাকব জুমা ইনি গুপ্তা হুম ফ্যামিলি, এনার সাথে ইয়ে ছিল, যোগাযোগ ছিল এখানে। আর জ্যাকব জুমা ইনি সাউথ আফ্রিকার, ইনি এই কোন একটা ওয়েলদি গুপ্তা ফ্যামিলি ছিল, তাকে কিন্তু অনেক, মানে তার অনেক কিছুতে, মানে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি এসব দিয়ে বা কন্ট্রাক্ট দিয়ে সেখান থেকে অনেক ইনকাম করেছেন। ক্রিস্টিনা বলে একজন হুম আর্জেন্টিনায়, ক্রিস্টিনা ফার্নান্ডেজ, ওনার এগেনস্টে হুম অ্যালিগেশন, উনি এখনো বর্তমানে আছেন। ওনার এগেনস্টে অ্যালিগেশন হচ্ছে উনি কিছু কনস্ট্রাকশন কোম্পানি এবং বিজনেসম্যানদেরকে থেকে অনেক টাকা, মিলিয়ন ডলার ব্রাইজ নিয়েছেন, নিয়ে তাদেরকে কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা পাইয়ে দিচ্ছেন। এগুলো আমি কয়েকটা উদাহরণ এক্সাম্পল দিলাম। ঠিক আছে? তো এটা ছাড়া এবার আমি তোমাকে কতগুলো কুইকলি এক্সাম্পল দিই। তুমি জানো প্রথম ছবিটা সাদ্দাম হোসেনের, এগুলো হচ্ছে এক্সাম্পল অফ এক্সটর্শন, হুম যে ভয় দেখিয়ে টাকা নেওয়া। তো সাদ্দাম হোসেনের কাছে মেল হুম অ্যালিগেশন হচ্ছে উনি ওনার ডিক্টেটরশিপে বিভিন্ন রকম ভাবে বিজনেসম্যানদের কাছ থেকে টাকা তুলতেন, ফরেন কোম্পানি বা বিভিন্ন জায়গা থেকে উনি টাকা আদায় করতেন এক্সটর্শনে। হোসনি মুবারক, ইজিপ্টের। হ্যাঁ, উনার এগেনস্টে অ্যালিগেশনটা হচ্ছে যে উনি আহ, বিভিন্ন ভাবে উনি, এগেন উনি এবং ওনার ফ্যামিলি, স্পেশালি ওনার যে ছেলে, বিভিন্ন বিজনেসম্যানদের কাছ থেকে উনি এক্সটর্শন করতেন। হ্যাঁ, করে তাদেরকে করতেন। দেখুন জিন ক্লাদু ডুভ্যালিয়ার, ইনি হাইতিতে, এই ভদ্রলোক। এনাকে বেবি ডগ বলে ইনি আহ, আহ, খুবই ফেমাস। ইনি কিন্তু বিভিন্ন বিজনেসম্যানদের প্রোটেকশন দেওয়ার নামে, মানে এরা বেসিক্যালি একটা, কিন্তু এমন একটা মানে আন্ডারওয়ার্ল্ড গ্যাং এর মতো, আমি তোকে প্রোটেকশন দেবো, তার কাছে এক্সটর্শন করবো, যেহেতু তার কাছে পলিটিক্যাল পাওয়ারটা আছে, ক্ষমতাটা আছে। ঠিক এইভাবে এরা বিভিন্ন রকম ভাবে করেছে, মানে তাহলে এগুলো কতগুলো আমি এক্সাম্পল দিলাম পৃথিবীর বিভিন্ন দেশে। এবং তুমি যদি দেখো একটু ভালো করে, হুম কিছু কিছু ব্যাপার এখানে তুমি ইউনিক দেখতে পাবে। বেশিরভাগই এই ধরনের যারা খুব পৃথিবী বিখ্যাত হয়েছে এই ধরনের অনৈতিক কাজে, তারা কিন্তু সবসময় চেষ্টা করেছে ডিক্টেটরশিপ তৈরি করার জন্য, তাদের একনায়কতন্ত্র তৈরি করার জন্য, তারা যেভাবেই ক্ষমতায় আসুক না কেন, ভোট বা যেভাবেই হোক। ঠিক তো একনায়কতন্ত্র তৈরি, যাতে তার কন্ট্রোলটা ভালো থাকে এবং সে যাতে বিভিন্নভাবে এই সমস্ত আম, ইয়েগুলোকে রাষ্ট্রীয় সম্পদগুলোকে আহ, হুম, কুক্ষিগত হ্যাঁ, করতে পারে এবং হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ, মানুষের সাথে ম্যানিপুলেশন করে এবং বিভিন্ন পদ্ধতিতে তারা যেন সম্পদ কুক্ষিগত করতে পারে। এবং বেশিরভাগই তারা টাকাটাকে নিয়ে সাইফোনিং করে অন্য দেশে, অন্য কোথাও, অন্য কোনো ব্যাংকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে। তো এগুলো, সেটাই। এগুলোর জন্য এই এই জিনিসগুলো, এই যে পলিটিক্যাল লোকের কাছে অনেক ক্ষমতা চলে আসে রাজনীতিতে আসার পরেই, এইগুলোকে চেক করার জন্য অনেকগুলো হুম হুম আম, আহ, আহ, যারা এই মানি লন্ডারিং নিয়ে চিন্তা ভাবনা করছে, মানে কি বলবো, থিঙ্কিং ট্যাঙ্ক যারা আর কি, হ্যাঁ, বা তারা কিন্তু হুম হুম আহ, আহ, এগুলোকে বিভিন্ন রকমের প্রতিহত করার ব্যবস্থা করেছে। আজকে হয়তো বেশি সময় নিয়ে আজকে আমি ডিটেলস করতে পারবো না, মানে একটা টার্ম আমি তোমাকে বলবো, এদেরকে এক কথায় মানি লন্ডারিং এর ভাষায় এদেরকে বলা হয় পেপ।
বা পলিটিক্যালি এক্সপোজ পার্সন। এবার এই পলিটিক্যালি এক্সপোজ পার্সনদেরকে কিভাবে ডিল করা হয়, কিভাবে কন্ট্রোল করা হয়, সেটাকে নিয়ে তোমাকে আরেক দিনের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। যদিও তার আগে আমি আরো কয়েকটা এক্সাম্পল দেব, তাহলে তুমি এক্সাম্পল গুলো পেলে তুমি বুঝতে পারবে যে কিভাবে হয় এবং কিভাবে এগুলিকে প্রতিহত করা হয়। ঠিক আম, ঠিক এইগুলোর পার্সপেক্টিভে তুমি তোমার লোকাল জুরিসডিকশনেও বিভিন্ন জিনিসকে রিলেট করতে পারবে এবং বুঝতে পারবে কিভাবে হচ্ছে, হ্যাঁ। এবং সেই হুম, অ্যাওয়ারনেস হুম, থেকে মানে সাবধান হওয়ার সঙ্গ সংগঠিত ভাবে। হ্যাঁ, কেননা আমাদের ক্ষমতাটা হুম। ডিস্ট্রিবিউটেড, আমরা যত সংগঠিত হব তত আমাদের ক্ষমতাটা একত্রিত হবে এবং আমরা এই ধরনের মানুষদের এগেনস্টে স্ট্যান্ড করতে পারবো, নিজেদেরকে বাঁচাতে পারবো। যাই হোক, এখানেই আজকে আমি শেষ করছি। ঠিক নেক্সট ইয়েতে প্রেজেন্টেশনে আবার আমি ডিটেলসে আলোচনা করবো। ওকে। ঠিক আছে। ওকে। ওকে, থ্যাংক থ্যাংক ইউ, ওকে। থ্যাংক ইউ।